জেমস বন্ড বিখ্যাত ঔপন্যাসিক ইয়ান ফ্লেমিং কর্তৃক সৃষ্ট উপন্যাসের কাল্পনিক চরিত্র বিশেষ। 1953 সালে রচিত এই উপন্যাসে জেমস বন্ড রয়্যাল নেভি কমান্ডার, লন্ডনের সিক্রেটস ইন্টেলিজেন্স সার্ভিস বা SIS এর প্রধান গুপ্তচর হিসেবে নিয়োগ করা হয় তাকে। 1995 সালের পর থেকে সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস বা SIS এর নাম পরিবর্তিত হয়ে MI6 নামকরণ করা হয়। ভদকাপ্রেমী এই চরিত্রটি সৃষ্টি করেন ইয়ান ফ্লেমিং। ব্রিটিশ গোয়েন্দা বিভাগের ভয়ঙ্কর গুপ্তচর, বয়স 30 থেকে 40-এর মধ্যে, দীর্ঘাকার, সুঠামদেহী, সুদর্শন চেহারা এবং সব দিক থেকেই ব্যতিক্রমী। ধূমপান, মদ্যপান, জুয়া, দামি গাড়ির লোভ ইত্যাদি যেন তার নিত্যসঙ্গী। খালি হাতে মারামারি, সাঁতার, বরফে স্কি, বিমান, নৌযান, মোটরযান চালানোর ক্ষেত্রে বিশেষ দক্ষতা এবং আর একটা বিষয়ে দক্ষতা, সেটা হচ্ছে মানুষ খুন। সাংকেতিক নাম M16। সাংবাদিক ও লেখক ইয়ান ফ্লেমিং সৃষ্টি করেছেন এমনই একটি কাল্পনিক চরিত্র জেমস বন্ড 007। কাল্পনিক এই জেমস বন্ড এখন যুক্তরাজ্যের জাতীয় প্রতীকের মতো। গল্পে জেমস বন্ড যুক্তরাজ্যের রাজকীয় নৌগোয়েন্দা বিভাগের রিজার্ভ অফিসার। ক্যারিবিয়ান সাগরের দ্বীপরাষ্ট্র জামাইকায় ইয়ান ফ্লেমিং এর নিজস্ব এস্টেটের নাম ছিল গোল্ডেনাই। এখানে বসেই 17 ফেব্রুয়ারি 1952 সালে ইয়ান ফ্লেমিং ক্যাসিনো রিয়েল উপন্যাসে জন্ম দেন জেমস বন্ড চরিত্রটি। ইয়ান ফ্লেমিং এর আপন বড় ভাই, অভিযাত্রিক ও প্রতিষ্ঠিত লেখক পিটারের অনুরোধে 1 বছর পরে 1953 সালে বইটি প্রকাশিত হয়। প্রকাশিত হয়ে তুমুল জনপ্রিয়তা পায় বইটি। জন্ম হয় এক নতুন ইতিহাসের। কাল্পনিক গল্পের জেমস বন্ড খ্যাতি ও সম্মানের সকল চূড়া অতিক্রম করলেও বাস্তব জগতে যার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এই জেমস বন্ড চরিত্রটি, তাকে কিন্তু খুবই কম চেনেন বন্ড ভক্তরা। যদিও কাল্পনিক জেমস বন্ডের নাম নেওয়া হয়েছিল আসল জেমস বন্ড থেকেই, সেটা একটি অন্য প্রসঙ্গ। জেমস বন্ড চরিত্রটি যে সমস্ত চরিত্রের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন, সেই সব চরিত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র ভগৎরাম তলোয়ার, যিনি বাস্তবে বন্ডের থেকেও অনেক বেশি কিন্তু ভয়ানক ছিলেন। একসাথে 5টি গুপ্তচর সংস্থার হয়ে কাজ করেছিলেন। তিনি ছিলেন ডবল এজেন্ট। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভগৎরাম তলোয়ার একাই 5টি দেশের এজেন্ট হিসাবে কাজ করেছেন। সোভিয়েত রাশিয়া, জার্মানি, ইতালি, ব্রিটেনের পাশাপাশি শেষ দিকে জাপানেরও গুপ্তচর হিসেবে কাজ করেছেন। এই ভগৎরাম, যিনি পেশোয়ার থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে পৌঁছে দিয়েছিলেন কাবুলে 22 ফেব্রুয়ারি 1941, কাবুলের এঁদো গিঞ্জি গলি পেরিয়ে এক ব্যক্তি এগিয়ে চলেছেন নিজের গন্তব্যে। ভিড় ঠেলে কিছুক্ষণ পর তিনি এসে দাঁড়ালেন ইতালিয়ান অ্যাম্বাসির বাইরে। দরজায় পাহারারত প্রহরীরা তাকে আসার কারণ জিজ্ঞাসা করায় ব্যক্তিটি জানালেন তাকে পাঠানো হয়েছে জার্মান অ্যাম্বাসি থেকে এবং তিনি আসার কারণ শুধুমাত্র বলবেন ইতালির অ্যাম্বাসেডরকেই। যথারীতি জার্মান অ্যাম্বাসিতে ফোন করা হলো। সেখান থেকে সবুজ সংকেত পাওয়ার পর ঢুকতে দেওয়া হয় সেই ব্যক্তিকে। ইতালির রাজদূত পেট্রো কারোনির কাছে এই ব্যক্তি নিজের পরিচয় দেন রহমত খান নামে। রহমান খান এসে সাফ জানিয়ে দেন তিনি আদৌ কাবুলিওয়ালা নন, বরং একজন ভারতীয়। তিনি ইতালির অ্যাম্বাসিতে এসেছেন ছদ্মবেশে। এবার চমকানোর পালা কারোনির। রহমত জানান তিনি পেশোয়ার থেকে কাবুল পর্যন্ত পায়ে হেঁটে এসেছেন এবং তার সঙ্গে আরো একজন ভারতীয় এসেছেন। সেই ভারতীয়কে কাবুল বর্ডার পার করিয়ে দিতে হবে। সঙ্গী ভারতীয়টা কিন্তু আর কেউ নন, স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। জার্মান অ্যাম্বাসি থেকে রহমত খান এবং নেতাজিকে জানানো হয়েছিল ইতালীয় অ্যাম্বাসি তাদের কাবুল বর্ডার পার করতে সাহায্য করবে। নেতাজি কলকাতার বাড়ি থেকে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছিলেন। স্বাভাবিকভাবেই পাসপোর্ট ছিল না তাদের কাছে। সুতরাং ইতালির অ্যাম্বাসির সাহায্য ছাড়া কাবুল বর্ডার পার করে মস্কো যাওয়া প্রায় অসম্ভব। সমস্যার গুরুত্ব বুঝে সাহায্য করতে রাজি হয়ে যান কারণের সাহায্যেই নেতাজির নকল পাসপোর্ট তৈরি হয় এবং তিনি কাবুল বর্ডার পেরিয়ে মস্কোর ট্রেনে চেপে বসেন। এরপর কি হয়েছিল তা আমরা ইতিহাস বইতে কম বেশি সকলেই পড়েছি। নেতাজি ট্রেন ধরে মস্কো চলে গেলেন, কিন্তু স্টেশনে দাঁড়িয়ে রইলেন রহমত খান। নেতাজি হয়তো জানতেনই না যে ওই ব্যক্তির আসল নাম রহমত খান তো নয়ই, তিনি কোনো সাধারণ মানুষও নন। আসলে কে ছিলেন এই রহমত খান, কি বা তার আসল পরিচয়? 1931 সালে পাঞ্জাবের এক বিপ্লবী হরিকেশন তালোয়ার পাঞ্জাবের তৎকালীন গভর্নরকে হত্যা করতে গিয়ে ধরা পড়েছিলেন। বিচারে ফাঁসির সাজা হয় তার। তার সঙ্গী ছিল এক কিশোর।
1931 সালের 9 জুন হরিকিষণকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় কিশোরটিকে। এই কিশোর আসলে ছিল হরিকিষণের ভাই ভগতরাম তলোয়ার। যাবজ্জীবন কারাদণ্ড হলেও 1940 সালে জেল থেকে ছাড়া পেয়ে যান ভগতরাম। জেল থেকে ছাড়া পেয়ে একটি বামপন্থী রাজনৈতিক দল কীর্তি কিষাণ পার্টির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। ভগতের প্রথম রাজনৈতিক মিশন ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে কাবুল বর্ডার পার করিয়ে মস্কো পৌঁছানোতে সাহায্য করা। এই মিশনের সুবাদে ভগতরাম নিজের নাম পাল্টে রহমত খান করে নেন এবং নেতাজিকে মস্কো পৌঁছতে সাহায্য করেন। এই মিশন চলাকালীন ভগতের পরিচয় হয় পেট্রো কারুনির সঙ্গে। কিভাবে হয়েছিল সেই প্রসঙ্গ আপনাদের আগেই বলেছি। কারুনি ভগতের সাহস এবং বুদ্ধি দেখে প্রসন্ন হয়েছিলেন এবং তিনি এমনই কারোর খোঁজে ছিলেন যিনি ভারতের মাটিতে বসে ব্রিটিশদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করতে পারবেন। যথারীতি তিনি ভগতকে গুপ্তচর হওয়ার জন্য রাজি করিয়ে নেন। এইভাবেই ধীরে ধীরে একজন গুপ্তচর হয়ে ওঠেন ভগতরাম তলোয়ার। কয়েক মাস আফগানিস্তানে ইতালীয়দের সঙ্গে কাজ করবার পরে ভগতকে পাঠানো হয় জার্মানি। সেখানে জার্মানিদের থেকে গুপ্তচর বৃত্তির প্রশিক্ষণ নেন তিনি। এই যুবকের দুর্দান্ত বুদ্ধি এবং অপরিসীম সাহস দেখে মুগ্ধ হয় নাৎসিরা। ফলস্বরূপ ভগতকে দেওয়া হয় নাৎসি বাহিনীর সবথেকে বড় সামরিক পদক, দ্য আয়রন ক্রস। শোনা যায় ভগতরাম তলোয়ারকে আজকের হিসাবে নগদ 25 কোটি টাকা দেওয়া হয়েছিল নাৎসিদের তরফ থেকে। জার্মানিতে অসাধারণ দক্ষতা দেখিয়ে আবার কাবুল ফিরে আসেন ভগত। ফিরে আসার সময় তাকে দেওয়া হয়েছিল একটি ট্রান্সমিটার, যার মাধ্যমে ভগত নাৎসিদের সঙ্গে যোগাযোগ করতে পারতেন। হিটলার এবং নাৎসিরা মনে করেছিল ভগতের দৌলতে ব্রিটেন এবং মিত্র শক্তির সমস্ত গোপন খবর তারা জানতে পারবে। এটি ছিল নাৎসিদের বিশাল বড় ভুল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরকম অনেক গুপ্তচর ছিল যারা একসঙ্গে দুটো দেশের হয়ে কাজ করতো। এদেরকে বলা হতো ডবল এজেন্ট। ভগৎ সিং ছিল এরকমই একটি ডবল এজেন্ট। অবশ্য ডবল এজেন্ট বলাটা কতটা সঠিক তা নিয়ে অবশ্যই সন্দেহ আছে। কেননা ভগৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একসঙ্গে 4টি দেশের হয়ে কাজ করেছিলেন। নাৎসিদের কাছে যে সমস্ত তথ্য পৌঁছচ্ছিল তা ছিল আদ্যোপান্ত মন গড়া। দিল্লির ভাইসরয় ভবনের নির্দেশে মিত্র শক্তি সম্পর্কে ভুয়ো খবর পাঠাতেন তিনি। আগেই বলেছি জেল থেকে ছাড়া পেয়ে কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন ভগৎ, আর তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ তিনি কখনোই ভালোভাবে নেননি। ফলত জার্মানদের ছেড়ে সোভিয়েত ইউনিয়নের হয়ে কাজ শুরু করেন ভগৎ। সোভিয়েতের সঙ্গে কাজ করাকালীন ভগতের আলাপ হয় ব্রিটিশ ইন্টেলিজেন্স অফিসারদের সঙ্গে। ব্রিটিশ ইন্টেলিজেন্স অফিসার পিটার ফ্লেমিং এবং তার ভাই ইয়ান ফ্লেমিং এর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে ভগতের। পিটার ফ্লেমিংই তাকে নাম দিয়েছিলেন সিলভার, যেটা ছিল তার কোড নেম। সমস্ত মিত্র শক্তির কাছে ভগতরাম তলোয়ার পরিচিত ছিলেন এজেন্ট সিলভার নামে এবং অক্ষ শক্তির কাছে পরিচিত ছিলেন রহমত খান নামে। তবে হিটলার অচিরেই বুঝতে পেরেছিলেন যে ভগতরামের উপর বিশ্বাস করে তিনি ভুল করেছেন। আফগানিস্তানের সামরিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা ছিল ওয়াজিরিস্তান। 1941 সালের ডিসেম্বর মাসে জানা যায় সেখানে একটি বড়সড় বিদ্রোহ হতে চলেছে স্থানীয় আফগান সর্দারদের নেতৃত্বে। আসলে ওই বিদ্রোহের জন্য আফগান সর্দারদের অস্ত্র এবং অর্থ জোগাচ্ছিল কিন্তু নাৎসিরা। যথারীতি ভগতরামের উপর দায়িত্ব বর্তায় ওয়াজিরিস্তানে বিদ্রোহকে সফল করার। নাৎসিদের উদ্দেশ্য ছিল ওয়াজিরিস্তানে বিদ্রোহ করিয়ে ব্রিটিশদের নজর বিশ্বযুদ্ধের দিকে ঘুরিয়ে দেওয়া। কিন্তু ভগতরাম তলোয়ার সুচারুরূপে নাৎসিদের ভুল তথ্য দিয়ে এবং নাৎসিদের গোপন তথ্য ব্রিটিশদের দিয়ে সেই প্ল্যান ভেস্তে দেন। হিটলার বুঝতে পেরে যান দলের আসল বিভীষণটি কে। যথারীতি আফগানিস্তান ছেড়ে পালান ভগতরাম। শোনা যায় নাৎসি এবং ব্রিটিশদের থেকে বিপুল পরিমাণে অর্থ নিয়ে ইংল্যান্ডে ফ্লেমিং পরিবারের কাছে আশ্রয় নেয় ভগৎ। আগেই বলেছি ফ্লেমিং পরিবারের সঙ্গে ভগতের সুসম্পর্কের কথা। এরপর 1945 সালে যুদ্ধ শেষ হয়ে যায়। এই সময় শেষ হয়ে যায় এজেন্ট সিলভার এবং রহমত খান। শুধু পড়ে থাকে ভগতরাম তলোয়ার। 1947 সালে ভারতে ফিরে এসেছিলেন ভগতরাম। দেশভাগের পরে আজকের উত্তরপ্রদেশে এসে থিতু হন ভগৎ। আমরা প্রত্যেকেই জেনেছি জেমস বন্ডের নাম, সিনেমাও দেখেছি অনেক।
অত্যাধুনিক গাড়ি, দুর্ধর্ষ সব বন্দুক, সুন্দরী মহিলাদের সঙ্গে প্রেম এবং ভদকা মার্টিনির জন্য বিখ্যাত এই গুপ্তচর চরিত্রের নির্মাতা কে ছিলেন জানেন? পিটার ফ্লেমিং এর ভাই ইয়ান ফ্লেমিং। মনে করা হয় ভগতরাম তলোয়ার এবং পিটার ফ্লেমিং এর বিভিন্ন কার্যকলাপের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল জেমস বন্ড চরিত্রটি, যাকে নির্মাণ করেছিলেন ইয়ান ফ্লেমিং। তবে অনেকের মতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে হয়তো ঠকিয়েছিলেন ভগতরাম, কেননা নেতাজি তার আসল পরিচয় জানতেন না। তিনি জার্মানিতে বসে ভগতের পাঠানো ভুল খবরই শুনেছিলেন। 1973 সালে কলকাতায় নেতাজি সংক্রান্ত একটি সেমিনারে এসে নিজের সাফাই দেয় ভগত। ভগতরাম তলোয়ার নিজের বক্তব্যে বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো অমন ব্যক্তিত্ববান মানুষ আমি খুব কমই দেখেছি। তার প্রতি আমার শ্রদ্ধা অসীম, কিন্তু আমি কোনো মূল্যেই নাৎসিদের জিততে দিতে পারতাম না। এই সেমিনারেই ভগতরাম নিজের লেখা একটি পেপার প্রকাশ করেন, যার শীর্ষক ছিল মাই 50 ডেজ উইথ নেতাজি। পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে শোর্স অফ পাঠানল্যান্ড অ্যান্ড গ্রেট এস্কেপস অফ নেতাজি নামে একটি বইও লিখেছিলেন ভগতরাম। 1983 সালে প্রয়াত হন দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই প্রবাদ প্রতিম গুপ্তচর। গোয়েন্দা বা ডিটেকটিভ শব্দগুলো শুনলেই গায়ে রোমাঞ্চ জাগে, তাই না? ফেলুদা, শার্লক হোমস, ব্যোমকেশ, নিতিন মাসি, কিরিটি ইত্যাদি একাধিক নাম বাংলার আনাচে কানাচে। আমার এই চ্যানেলটিতে কিন্তু সেই গল্পের নয়, বাস্তব জগতের গোয়েন্দাদের নিয়ে কাজ। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা দিলাম পরবর্তীকালে নিয়ে আসবো এরকম একাধিক বাস্তব জীবনের গোয়েন্দা গল্প। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। অনুরোধ রইল।